সো আগের দিন আমি তোদেরকে ভার্চুয়াল শর্টের কনসেপ্ট বলেছিলাম, ঠিক আছে, ওপেন লুপ গেইন, ক্লোজ লুপ গেইন, তারপরে অপ অ্যাম্পের পিন কনফার্মেশনটা বলেছিলাম, ঠিক আছে, নর্মাল কিছু কিছু অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ঠিক আছে, আর কিছু বাড়িতে কাজ দিয়েছিলাম। তো বাড়ির কাজগুলো অনেকেই করেছিস, ঠিক আছে, তো তাও আজকে আমি করে দেবো অঙ্কগুলো, ঠিক আছে, অঙ্কগুলো করতে করতে। তো ফার্স্টে অঙ্কগুলো কর। কর অঙ্কটা, এটা ছোটো করে দিতে বেশি বেটার হয়। এটা কর, এটা করে আমাকে বল যে এখানে ভিডিওটা কত আসছে। 1 মিনিট টাইম, আশা করি ইজিলি পারবি ডাইরেক্ট। 1 মিনিট দিতে হবে না, তার আগে হয়ে যাবে। দেখ V0 এখান থেকে কত আসছে, V0 ইজ ইকুয়াল টু আসছে V ইন্টু 1+RF/R1। সবাই পেরেছিস আশা করি, ঠিক আছে, এটা আসছে V0, ঠিক আছে। এবার আমাকে, ও সরি, এটা মাইনাস, এটা প্লাস, হ্যাঁ, ওকে। এইখানে তুই আমাকে বল V0টা কত হবে। এটাতে কি চেঞ্জ করেছি, মাইনাসটা প্লাস করেছি, প্লাসটা মাইনাস করে দিয়েছি, তো উল্টে দিয়েছি, ঠিক আছে। এবার আমাকে জাস্ট বল এই পার্টিকুলার সার্কিটে V0টা আমি কত বলতে পারি। দেখ এখান থেকেও তোরা যদি করিস তো এখানেও কী পাবো, এটা ভি হলে এটা পয়েন্টে ভি পাবো, তাই না? তাহলে সেম এখানে যা বেরিয়েছিল এখানে কিন্তু সেমই পাবো। কত আসবে, V0 ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1+RF/R1। ওকে, এবার একটা প্রবলেম, কি প্রবলেম, আমরা নেগেটিভ ফিডব্যাকে এই ফর্মুলাটা পাই, ঠিক আছে, বাট পজিটিভ ফিডব্যাকে এই যে ফর্মুলা আমি লিখলাম এটা আমরা পাই না। কেন পাই না, আমি সেটা তোকে প্রুফ করে দেখাবো, ঠিক আছে। কী করে হচ্ছে দেখ, আমাকে বল এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে কি, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে কি, এদিকে করছে কি, করছে না। যদি কারেন্ট ফ্লো যদি না করে তাহলে এটা থাকা না থাকা তো কি ব্যাপার না, এটা তাহলে আমি ওপেন সার্কিট ধরতে পারি, তাই না? যদি ওপেন সার্কিট হয় তাহলে এটা জাস্ট লাইক এরকম ধরতে পারি, V0 এটা হবে RF, এটা হবে কি আমার গ্রাউন্ড, এটা গ্রাউন্ড ছিল, এটা হবে R1। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা, মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা, তাই না? তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমি কি লিখতে পারি, ভি মাইনাস, যেহেতু এটা ভি মাইনাস আছে, ভি মাইনাস, তাই না? সিমিলার কেসে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কি লিখতে পারি আমি, ভি প্লাস, তাই না? দেখ এই সার্কিট এই সার্কিটে কি জাস্ট ভি মাইনাস ভি প্লাসটা জাস্ট নামটা আলাদা হবে, বাট দুটো তো সেম হবে না। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পোটেনশিয়ালটা মানে এই পয়েন্টের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু কি গ্রাউন্ড, তাহলে কি R1 এর রেসপেক্টে ভোল্টেজটা, তাহলে আমি কি লিখতে পারি, ভি মাইনাস ইকুয়াল টু লিখতে পারি R1 ডিভাইডেড বাই RF প্লাস R1 ইন্টু V0। সিমিলার কেসে এখানেও তা লিখতে পারি না, V প্লাস ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই RF প্লাস R1 ইন্টু V0 লেখা যেতে পারে দুটোর জন্য। কেন, এখান থেকে আবার বলছি, যেহেতু কোনো কারেন্ট ফ্লো করছে না তাহলে RF আর R1 সিরিজে আছে, যদি এখান থেকে RF এর যা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, এখান থেকে কারেন্ট অপ অ্যাম্পে ঢুকছে না, তাহলে RF আর R1 সিরিজে আছে। এখানে কত V0, এটা কত গ্রাউন্ড, তাহলে অবভিয়াসলি ভি মাইনাসটা কত হবে, R1 অ্যাক্রসের ভোল্টেজটা R1 বাই RF প্লাস R1 ইন্টু V0। ওকে, ভি প্লাস হলে কি সেম হবে। তাহলে আমি এটাকে এত বড় না লিখে আমি জাস্ট এটা ধরে নিচ্ছি বিটা ইজ ইকুয়াল টু R1 বাই, সরি হ্যাঁ, R1 বাই RF প্লাস R1 ধরে নিলাম, তাহলে কি লিখতে পারি এখানে বিটা,
তাহলে কি লিখতে পারি এখানে বিটা ইন্টু ভি জিরো। আমি এত বড় লিখবো না, তাই জন্য কেউ বড় লিখতে পারিস, বিটা ইন্টু ভি জিরো লিখতে পারি। ওকে, আবার আমরা কি জানি, দেখ ভি মাইনাস আমি জেনে গেছি, তাই না, ভি প্লাস আমি জেনে গেছি, তাহলে আমি এখান থেকে ইকুয়েশন লিখতে পারি ভি জিরো ইজ ইকুয়াল টু এ ও এল ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, ভি জিরো ইজ ইকুয়াল টু এ ও এল ভি প্লাস মাইনাস ভি মাইনাস। মনে আছে আগের দিন আমি করেছিলাম ইকুয়েশনের কাজ, তাই না? এবার আমি কিছু কাজ তোকে দেখাচ্ছি। তাই সাপোজ কোনো ডিস্টারবেন্সের জন্য ধর কি হলো, ভি জিরোটা বেড়ে গেল। ওকে, যদি ভি জিরো বেড়ে যায় তাহলে কী হবে, এখানে অবভিয়াসলি ভি মাইনাসটা বেড়ে যাবে। বোঝা গেছে? কেন, ভি মাইনাস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ভি জিরো। ওকে, ভি মাইনাস যদি বেড়ে যায় তাহলে কী হবে, এই পয়েন্টে ভি মাইনাসটা বেড়ে যাবে। ওকে, ভি মাইনাস যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি এই যে টার্মটা আছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এই টার্মটা কী হবে, আলটিমেটলি এই টার্মটা কমবে। ওকে, এই হল তো কনস্ট্যান্ট, ইনফাইনাইট হোক যাই হোক, তাহলে এই টার্মটা কমবে। যদি আমার এই টার্মটা কমে যায় তাহলে কী হবে, ভি জিরোটা আমার কমবে। বোঝা গেল? তাহলে দেখ ভি জিরো আমার বেড়ে যাচ্ছিল, বাট কী করলো, নেগেটিভ ফিডব্যাক কী করছে, নেগেটিভ ফিডব্যাক দেখ ভি জিরোকে কী করলো, কমিয়ে দিল। তাহলে কী হচ্ছে, ভি জিরো বেড়ে যাওয়ার চেষ্টা করছে, ভি জিরোকে কমিয়ে দিচ্ছে। এবার আমি দেখব কমলে কী হতো। এবার ধর ভি জিরো যা কমে গেল, ভি জিরো যদি কমে যায় তাহলে ভি মাইনাস কী হবে, আমার কমে যাবে। তাহলে ভি মাইনাস যদি কমে যায় তাহলে এখানে ভি মাইনাসটা কী হবে, কমে যাবে। আমি আলাদা আলাদা সাইন দিচ্ছি, মনে রাখবে আলাদা আলাদা কালার দেওয়া হচ্ছে, ঠিক আছে? যদি ভি মাইনাস কমে যায় তাহলে কী হচ্ছে, আমার এই নেগেটিভটা কমছে, তাহলে আলটিমেটলি ভি প্লাস কনস্ট্যান্ট ভি মাইনাসটা কী হচ্ছে, আমার ভি মাইনাসটা কমে যাচ্ছে, তাহলে ভি এটা কি আলটিমেটলি বেড়ে যাবে। যদি এটা বেড়ে যায় তো আমার কি ভি জিরোটা আমার কী হবে, বেড়ে যাবে। তাহলে দেখ ভি জিরো বেড়ে যাওয়ার চেষ্টা করছিল, ভি জিরোকে কমিয়ে দিল, আর ভি জিরো কমে যাওয়ার চেষ্টা করছিল, ভি জিরো কী করলো, বাড়িয়ে দিল। তাহলে আলটিমেটলি কী হবে, এক জায়গাতে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবে, মানে কি কমে যাওয়ার চেষ্টা করছে, ও টেনে বাড়িয়ে দিচ্ছে, বাড়ার চেষ্টা করছে, কমিয়ে দিচ্ছে, বাড়লে কমিয়ে দিচ্ছে, কমলে বাড়িয়ে দিচ্ছে। তো আলটিমেটলি কি একটা জায়গায় কনস্ট্যান্ট থাকছে, তার জন্য কি হচ্ছে, আমি পার্টিকুলার এই ফর্মুলাটাই পাচ্ছি। বোঝা গেল? কেন, এ কী হচ্ছে, বাড়লে কমছে, কমলে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাকের জন্য, তাই জন্য এখানে পার্টিকুলার একটা ফর্মুলা পাচ্ছি। বাট এই জায়গাটায় দেখ, সাপোজ যদি ভি জিরো বেড়ে যায় তাহলে ভি প্লাস কী হবে, বেড়ে যাবে, ঠিক আছে? ভি প্লাস যদি বেড়ে যায় তাহলে দেখ আমার ভি প্লাস যদি মানে কি এখানে নেগেটিভ, আলটিমেটলি কী হবে, এটা টোটাল টার্মটা কি বেড়ে যাবে। টোটাল টার্ম যদি বেড়ে যায় তাহলে ভি জিরো কী হবে, বেড়ে যাবে। আবার ভি জিরো বাড়লো তাহলে কি, আবার ভি জিরো বাড়লে কী হবে, আবার ভি প্লাস বাড়বে, আবার ভি প্লাস বাড়লে কি ভি প্লাস বাড়লো, তাহলে আবার এই টার্মটা বাড়বে, তাহলে কী হবে, ভি জিরোটা বেড়ে যাবে। তাহলে ভি জিরো স্লাইড ডিস্টারবেন্সের জন্য একটু বেড়ে গেল, পজিটিভ ফিডব্যাক কী করছে, ওকে আরও ইনক্রিজ করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে ভি জিরো একটু চেঞ্জ হওয়ার জন্য ফিডব্যাক কী করছে, ওকে গেনটা আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে কী হচ্ছে, একটুখানি বাড়লে কী হচ্ছে, আস্তে আস্তে বাড়তে থাকছে, তাহলে বাড়তে 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 কোথায় যাবে, আমরা কত ম্যাক্সিমাম ভোল্টেজ পেতে পারি, প্লাস ভি স্যাট। তো আমি কী পাবো, প্লাস ভি স্যাট। বোঝা গেল? আবার দেখ কমলে কী হবে, সাপোজ ধর ভি জিরো কমছে, ভি জিরো কী হবে, কমলে কী হবে, ভি প্লাসটা কমবে, ভি প্লাস কমলে কী হবে, ভি প্লাস কমলে আমার আলটিমেটলি এই টার্মটা কী হবে, কমে যাবে। এই টার্ম যদি কমে যায় তো ভি জিরো কী হবে, ভি জিরোটা আমার কমে যাবে। সিমিলার কেসে ভি জিরো আবার কমলো তাহলে ভি প্লাস আবার কমবে, ভি প্লাস যদি আবার কমে তাহলে টোটাল টার্মটা আবার কমবে, তাহলে ভি জিরোটা কী হবে, আবার কমবে। তাহলে কি দেখ হালকা যদি কমতে থাকে তাহলে কী হচ্ছে, ও আরও কমে যাচ্ছে, তাহলে কমতে 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 একটা জায়গায় কি মিনিমাম যে ভোল্টেজটা সেই ভোল্টেজ থেকে দাঁড়াবে। আমরা কি জানি অপাম্পের মিনিমাম ভোল্টেজ কত হয়, মাইনাস ভি স্যাট, তো কী হবে, এটা মাইনাস ভি স্যাটে গিয়ে দাঁড়াবে। বোঝা গেল? তাহলে অপ্যাম্পের পজিটিভ ফিডব্যাকে আমি কি এই ফর্মুলা কি পাবো, পাবো না। মানে আমার এই ফর্মুলা কেসিএল ধরে করলে আসছে, বাট এটা আমি পাবো না। কেন পাবো না, দেখ কোথায় যাচ্ছে রে, প্লাস ভি স্যাট আর মাইনাস ভি স্যাট যাচ্ছে না, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি পজিটিভ ফিডব্যাকে আমার অপ্যাম্পের আউটপুটটা কি, আইদার প্লাস ভি স্যাট অর মাইনাস ভি স্যাট। তাহলে আমি বলতেই পারি যে পজিটিভ ফিডব্যাকে অপ্যাম্প কোন রিজনে কাজ করছে, স্যাচুরেশনে। তাহলে স্যাচুরেশন রিজিয়নে কি আমরা ভার্চুয়াল শর্ট ইউজ করতে পারি, পারি না। এখানে যে কেসিএলটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, যে কেসিএল অ্যাপ্লাই করে যে এই ফর্মুলাটা বার করেছিলাম, এই পার্টিকুলার ফর্মুলাতে এখানে ভি বলে এখানে ভি ধরে নিয়েছিলাম, তাই জন্য তো এটা বেরিয়েছিল না।
বাট অপ অ্যাম্প কোন রিজনে কাজ করছে? স্যাচুরেশনে। কেন? পজিটিভ ফিডব্যাকে কমলে কমতে কমতে মাইনাস ভি সেটে, বাড়লে বাড়তে বাড়তে প্লাস ভি সেটে। তাহলে কি প্লাস ভি সেট আর মাইনাস ভি সেট, এই দুটো ছাড়া কোনো আউটপুট পাচ্ছি না। তার মানে অপ অ্যাম্পের আউটপুটটা আইদার প্লাস ভি সেট থাকছে অর মাইনাস ভি সেট থাকছে, তার মানে অপ অ্যাম্প স্যাচুরেশনে কাজ করছে। বোঝা গেছে? তাহলে অপ অ্যাম্প যদি স্যাচুরেশন রিজনে কাজ করে, আমরা কি জানি স্যাচুরেশন রিজনে আমরা অপ অ্যাম্পে ভার্চুয়াল শর্ট ইউজ করতে পারি না। তো যদি ভার্চুয়াল শর্ট ইউজ করতে না পারি, তাহলে কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো? পারবো না। তাই বোঝা গেছে? সবসময় মনে রাখবি নেগেটিভ ফিডব্যাকে অপ অ্যাম্পের ফর্মুলা আসবে, যে ফর্মুলা দিয়ে আমরা গেইন বার করতে পারবো, হরমোন করতে পারবো। বাট পজিটিভ ফিডব্যাকে কোনো ফর্মুলা আসবে না। পজিটিভ ফিডব্যাকে অপ অ্যাম্পের আউটপুট কী হবে? আইদার পজিটিভ অর নেগেটিভ। কার উপর ডিপেন্ড করবে? এই ভি প্লাস আর ভি মাইনাসের উপরে। যদি ভি প্লাসটা বড় হয় ভি মাইনাসের থেকে, তাহলে কী হবে? পজিটিভ হবে, আর না তো কী হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? তো এটা আমি লিখে দিচ্ছি এখানে, আগে তো লিখে নে এটা। ঠিক আছে? 3 মিনিট টাইম দিলাম, যা যা বললাম এতক্ষণ ধরে এটা একটু লিখে নে। এটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক, এটা লিখে নে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে? তো বুঝে গেল কেন নেগেটিভ ফিডব্যাকে আমরা পার্টিকুলার ফর্মুলা পাচ্ছি, আর কেন পজিটিভ ফিডব্যাকে পার্টিকুলার ফর্মুলা ইউজ করতে পারছি না ভার্চুয়াল শর্টের জন্য, যেহেতু এখানে অপ অ্যাম্পটা স্যাচুরেশন রিজনে কাজ করছে। ওকে, লিখে নে। হ্যালো। ঠিক আছে? সো আগেরটা লেখা হয়ে গেছে। ওকে, সো এই অঙ্কটা করে এবার। তাহলে বোঝা গেল তো যে পজিটিভ ফিডব্যাক যদি দেওয়া হয়, তাহলে পজিটিভ ফিডব্যাকে আমার অপ অ্যাম্পের আউটপুট কী হবে? অলওয়েজ প্লাস ভি সেট অর মাইনাস ভি সেট। ওকে, আর নেগেটিভ ফিডব্যাকে আমার অপ অ্যাম্পের আউটপুট কী হবে? পার্টিকুলার একটা আউটপুট আমি পাবো, যেটা আমি ফর্মুলাতে বার করতে পারি। ঠিক আছে? আর আরেকটা জিনিস লক্ষ্য করতে পারলি কি, যে পজিটিভ ফিডব্যাকে আমরা কখনোই অপ অ্যাম্পে ভার্চুয়াল শর্ট আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে? কেন? যেহেতু পজিটিভ ফিডব্যাক আউটপুটটা অলওয়েজ স্যাচুরেশন রিজনে থাকে, প্লাস ভি সেট আর মাইনাস ভি সেট। ঠিক আছে? এবার যে অঙ্কগুলো আগে আমি বাড়িতে দিয়েছিলাম সেগুলো দেখা যাক। তো ফার্স্ট হেডিং হচ্ছে আজকে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার।
হেডিং দে। এবার বল আমাকে এখানে V0টা কত হবে। সেম পেজ, নেগেটিভ ফিডব্যাক আছে তো ভার্চুয়াল শর্ট হবে ভেবে নেবো প্রথমে আমি। তাহলে কী হবে, ভিআইটা এখানে পুট করবো, তাহলে কী হবে এটা ভিআই। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত আমার ভিআই ভার্চুয়াল শর্টের জন্য। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি কী পাবো, ভিআই মাইনাস 0/R1 প্লাস ভিআই মাইনাস V0 বাই RF প্লাস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখ এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো আমি, V0 ইজ ইকুয়াল টু ভিআই ইন্টু 1 প্লাস RF/R1। আগের দিনও করেছি, আজকেও করেছি। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা বেরোবে। ঠিক আছে, বোঝা গেছে, কোনো প্রবলেম নেই, লিখে নে এটা। ওকে, সাপোজ এবার আমি কি করলাম, এটা লিখে নেন, মুছে দিচ্ছি তারপর। বুঝে দিচ্ছি। ঠিক আছে, তো কত লেখার উপরটা, V0 ইজ ইকুয়াল টু ভিআই ইন্টু 1 প্লাস RF/R1। ঠিক আছে, এখানে কি বললাম, এবার অঙ্কটা কর। এটা হচ্ছে ভিআই। ঠিক আছে, এটা দিলাম এখানে R3। ওকে, এবার আমাকে বল কি চেঞ্জেস আসবে। এটা বাড়ির কাজ ছিল আগের দিন। ঠিক আছে, দেখ আমাকে এই পয়েন্টের পোটেনশিয়ালটা জানতে হবে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো বা আমি ইজিলি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, দেখ আমাকে বল এখানে যদি ভিআই হয় এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত। এই পয়েন্টে যদি ভিআই হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত আসবে, ভিআই আসবে। কেন ভিআই আসবে, আমার দেখ এইটা তো সিরিজে না পুরোটাই, তাহলে আমার এখানে অপ অ্যাম্পের ইম্পিডেন্স কত হয়, অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স হয় ইনফাইনাইট। তাহলে আমার এখান থেকে কি কোনো কারেন্ট কি ঢুকবে, ঢুকবে না। যদি আমার এখান থেকে কোনো কারেন্ট যদি না ঢুকে তাহলে আমার এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে, আই কত 0, কোনো কারেন্ট ফ্লো করছে না। যদি আমার এখান থেকে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পাবো, পাবো না। তাহলে যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ না পাই তাহলে আমার এখানে যদি ইনপুট ভিআই হয় তাহলে আমার এই পয়েন্টে ভোল্টেজ কত পাবো, ভিআই পাবো। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা আমার ভিআই আসবে। তো এটা কত, এটাও ভিআই। সেম আগের বারের মতো কী হবে, ভিআই মাইনাস 0/R1 প্লাস ভিআই মাইনাস V0 বাই RF ইজ ইকুয়াল টু 0। কত আসবে, এটাই চলে আসবে। বোঝা গেল কি বললাম আমি, আমার এখানে R3 লাগানো আছে। ঠিক আছে, R3-র মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে না, কেন অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট ঢুকছে না। যেহেতু অপ অ্যাম্পে কোনো কারেন্ট ঢুকছে না তাহলে R3-র এক কথায় কোনো ভোল্টেজ ড্রপ পড়ছে না। ভোল্টেজ ড্রপ যদি না পড়ে তাহলে ভিআইটা আমি এখানে পাবো, আর ভার্চুয়াল শর্টের জন্য এটা ভিআই এখানে আসবে, তো আমি এই ফর্মুলাটা পাবো। বোঝা গেল, তাহলে আমার এখানে যদি কোনো রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে তোরা ঘাবড়ে যাবি না, এটা কিন্তু তোদেরকে জাস্ট ভয় খাওয়ানোর জন্য। ঠিক আছে, অপ অ্যাম্পের আউটপুটে কোনো চেঞ্জেস কিন্তু আসবে না। ওকে, লিখে নে এটা। ওকে, নেক্সট করি তাহলে এবার। তাহলে ধর কখন যদি এখানে ভিআই দিত আর এখানে যদি রেজিস্ট্যান্স গ্রাউন্ড হতো, সেমই হতো। এখানে 0 মানে কি, এখানেও 0 হতো, গ্রাউন্ড তো না, কোনো কিছু তো প্রবলেম হতো না। তাহলে এখানে ভিআই হলে ভিআই হলে 0 হলে 0 হতো, দিয়ে আলাদা করে ফর্মুলা বার করা যেত। ঠিক আছে, এবার দেখ ধর এখানে এটা ভিআই আছে, কি করলাম এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। ঠিক আছে, দেখ আবার এরকম করে করতে দেওয়া হলো, যদি করি ভিআই এই পয়েন্টে, তো এই পয়েন্টে ভিআই আসবে, এই পয়েন্টে ভিআই মানে কি, এই পয়েন্টে ভিআই আসবে, তাই না। তাহলে কি লিখতে পারি, সেমভাবে ভিআই মাইনাস 0/R1 প্লাস ভিআই মাইনাস V0 বাই RF ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখ আমি এই পয়েন্ট থেকে যদি কেসিএল অ্যাপ্লাই করি, যদি এই পয়েন্ট থেকে ইকুয়েশন লিখতে পারি, এখান থেকে ইজিলি লিখতে পারি V0 ইজ ইকুয়াল টু 1 RF/R1 ইন্টু ভিআই, তাই না।
আমাকে দেখ এখানে এই পয়েন্টে কেসিএল করলে R3 কোনো এক্সিস্টেন্স থাকছে কি? থাকছে না। কেন? কেসিএল এ নাম্বার অফ টার্ম কি হয়? কেসিএল নাম্বার টার্ম হয় কে যটা ব্রাঞ্চ কানেক্টেড আছে। ব্রাঞ্চ কটা? একটা দুটো কানেক্টেড আছে, এখান থেকে তো কারেন্ট যাচ্ছে না কোনো, তাই না? তাহলে এখানে যদি ভিআই আমি জানি, তাহলে এই পয়েন্টে কেসিএল করলে অবভিয়াসলি V0 টাইম পেয়ে গেলাম। তাহলে আমার R3 উপর কি ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে না। তো এখানে R3 যতই থাক না কেন আমার কিন্তু অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজে কোনো ডিফেক্ট মানে এফেক্ট কিন্তু আসবে না। ঠিক আছে? তো এখানে R3 ভ্যালু যাই থাক না কেন কোনো ভোল্টেজে কোনো প্রবলেম আসবে না। কী চেঞ্জ হবে? কেউ বলতে পারে চেঞ্জেসটা কী হবে? চেঞ্জেসটা হচ্ছে সাপোজ এখান থেকে হচ্ছে কারেন্ট হচ্ছে I0, এখান থেকে কারেন্ট হচ্ছে I, ঠিক আছে? যদি এটা না থাকতো তাহলে কী হতো? I ইকুয়াল টু I0 হতো যদি এই পয়েন্টটা না থাকতো, জাস্ট আলাদা হতো সে ইয়েটা ম্যাগনিটিউডটা মানে সাইনটা। বাট যখন এখানে R3 দেবো তখন কী হবে? এই I0 আর এই আইটা তো কনস্ট্যান্ট, যেহেতু V0 কনস্ট্যান্ট, VI কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি আইটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? আর এখানে যখন V0 দেবো তখন এর মধ্যে কারেন্ট কী হবে? এর মধ্যে কারেন্ট V0/R3, তাই না? তখন কী হবে? তখন কেসিএল অ্যাপ্লাই করে এখান থেকে কারেন্ট কিন্তু বার করতে দেবে। ভোল্টেজ কিন্তু এক থাকবে, বাট এখান থেকে কিন্তু I1 কারেন্ট কিন্তু বার করতে দিতে পারে, ঠিক আছে? বা বলতে পারে যে এই কারেন্টটা কত হবে I0, ঠিক আছে? দিতেই পারে, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখ পার্টিকুলার এই অ্যাম্প্লিফায়ারটাকে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কেন বলা হয়? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলার কারণ হচ্ছে দেখ আমার এখানে দেখ V0 যে আউটপুট ভোল্টেজটা আছে আর VI যে ইনপুট ভোল্টেজটা আছে এর মধ্যে দেখ কোনো সাইন চেঞ্জ নাই, মানে ইনভার্সন হচ্ছে না, মানে নন ইনভার্টিং, মানে ইনপুটের যা ফেজ আছে আউটপুটের ফেজ কী আছে? সেমই আছে, মানে সেম ফেজে আছে, তাই এটাকে বলা হচ্ছে কি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, যেহেতু VI এর সাইন আর V0 এর সাইন কী আছে? সেম আছে। বোঝা গেছে? সো এখানে যদি সাপোজ এই ভিআই যেটা লিখেছি এই ভিআইটা যদি ডিসি দিই তাহলে কী হবে? ডিসি অ্যাম্প্লিফাই হবে। যদি এসি তাহলে কী হবে? এসি অ্যাম্প্লিফাই হবে, ঠিক আছে? সাপোজ ভিআই ধর একটা সাইন ওয়েভ, যে সাইনের পিকটা হচ্ছে 1 ভোল্ট, এই পিকটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? আর এফ ধর দিলাম হচ্ছে 2K, আর ওয়ান হচ্ছে দিলাম হচ্ছে 1K, তাহলে আউটপুট ভোল্টেজ কত পাবো? সেম ফেজে পাবো, তাই না? কত হবে এটা? 3, এটা হবে -3। কেন? ভিআইটা আছে 1 ভোল্ট ম্যাক্সিমাম, মিনিমাম আছে -1 ভোল্ট, তাই না? তাহলে দেখ গেন কত? আর এফ আছে 2K, আর ওয়ান আছে 1K, তাহলে গেন কত হবে? গেন হবে 3। তাহলে আমার 1 হলে কি 3 হবে, -1টা -3 হবে, তাহলে দেখ সেম ফেজে আছে, এই জন্য বলা হয় কি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো এসি দিলে এসি অ্যাম্প্লিফাই করবে, ডিসি দিলে ডিসি অ্যাম্প্লিফাই করবে। কেন? আগের দিন আমি তোকে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এটা একবার লিখে নে, ঠিক আছে? এরপর আসবে কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। বুঝে দিচ্ছি। ইনভার্টিং হেডিং দে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? সেম কনসেপ্ট, এটা 0, তাহলে এই পয়েন্টটা কত? 0, তাহলে এই পয়েন্টটা কী হবে? 0, তাহলে এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি কী পাবো? 0 - VI/R1 প্লাস 0 - V0/RF ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি বার করি তাহলে কী পাবো? আমি এখান থেকে আমি V0 ইজ ইকুয়াল টু -RF/R1 ইন্টু VI, ঠিক আছে? ঠিক আছে? তার মানে কী দেখতে পাচ্ছি দেখ এখানে দেখ আরএফটা হচ্ছে রেজিস্ট্যান্স পজিটিভ সাইন পজিটিভ, আর ওয়ান হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এবার দেখ ভিআই যদি পজিটিভ হয় তাহলে ভিতরে কী হবে? নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি এটা বলতেই পারি যে এখানে ভিআই আর ভিতরের মধ্যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, তাই না? তাহলে কি এখানে কী হচ্ছে? এখানে ইনপুট ভোল্টেজ যা আছে আউটপুট কী হচ্ছে? ইনভার্সন হচ্ছে। 180 ফেজ শিফট মানে কি পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তাই একটা বলা হচ্ছে কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। কেন? এখানে ইনভার্সন হচ্ছে বা ইনভার্ট হচ্ছে, ইনপুট যা হবে আউটপুট কী হবে? তার ইনভার্ট হবে, ঠিক আছে? তাই নাম কি বলা হচ্ছে? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ওকে, লেখা হয়ে গেছে?
লিখে না। তাহলে এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেন কত হবে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার গেন হচ্ছে এটা, তাহলে কি লিখতে পারি আমি গেন CL ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস RF/R1, এটা হচ্ছে ইনভার্টিংয়ের জন্য গেন ছিল। আর নন ইনভার্টিং গেন কী ছিল? SL ইজ ইকুয়াল টু 1 প্লাস RF/R1। এই দুটো খুব কমন সার্কিট ইনভার্টিং নন ইনভার্টিংয়ের, তোরা একবারে এখন হয়তো করবি, বাট কিছুদিন পরে যেন প্র্যাকটিস থাকে, এতটা প্র্যাকটিস থাকে যে তো সার্কিট যদি ইনভার্টিং হয় মুখস্থ বলে দিতে পারি। ইনভার্টিংয়ের জন্য কী হবে? V0 ইজ ইকুয়াল টু মাইনাস RF/R1 ইন্টু VI, আর নন ইনভার্টিংয়ের জন্য কী হবে? V0 ইজ ইকুয়াল টু VI ইন্টু 1 প্লাস RF/R1। ওকে, এর জন্য মাথায় থাকে, ঠিক আছে? এবার সেম কোশ্চেন মুছে দিচ্ছি এটাকে আমি। এবার ধর এখানে আর লাগিয়ে দিল, চেঞ্জ কিছু হবে? কিছু চেঞ্জেস হবে? হবে না। কেন? এটা 0 মানে এটা 0, তাহলে এটা 0, তাহলে একটু পাবো এখান থেকে সেম। এটা যদি 0 ভোল্ট হবে, এটা 0 ভোল্ট হবে, তো এটাও 0 ভোল্ট হবে। কি লিখতে পারি? 0 মাইনাস VI/R1 প্লাস 0 মাইনাস V0/RF ইজ ইকুয়াল টু কি? 0। তাই কী পাবো? V0 ইজ ইকুয়াল টু মাইনাস RF/R1 ইন্টু VI। ঠিক আছে, তো সেম দেখ পাতি KCL কিচ্ছু নেই এটাতে, ঠিক আছে? তো লেখারও দরকার নেই আশা করি এটাতে, এটা থাকলোই, দেখ কোনো প্রবলেম নেই। এবারটা দেখ, তুমি এখানে রেজিস্ট্যান্স লাগাই, চেঞ্জেস কিছু আসবে? ধর আমি এই পয়েন্ট থেকে V0 নেবো, এখানে রেজিস্ট্যান্স লাগালাম, কিছু চেঞ্জেস কি আসবে যদি এই পয়েন্টে V0 নিই? কোনো কিন্তু চেঞ্জেস আসবে না। কেন আসবে না? দেখ এটা 0 মানে এটা 0, এটা 0 মানে এই পয়েন্টে 0, তাই না? এবার আমি যদি এই পয়েন্টে KCL করি তাহলে কি দেখ, এই পয়েন্টে KCL করলে কি আসছে? 0 মাইনাস VI বাই কত আসছে? R1 প্লাস 0 মাইনাস V0 বাই কত আসছে? RF। দেখ এই নোডের সাথে এই নোড কানেকশন আছে, আর তো কানেকশন নেই, তো এই আর কিন্তু কোনো এফেক্ট ফেলবে না, তাহলে কত আসবে? 0 হবে। তো আলটিমেটলি কী পাচ্ছি এখান থেকে আমি? সেম V0 ইজ ইকুয়াল টু মাইনাস RF/R1 ইন্টু VI। এই আর এর চেঞ্জেসের জন্য কিচ্ছু চেঞ্জেস হবে না, বোঝা গেছে? সিমিলার কেসে সাপোজ যদি এখানে না দিয়ে এখানে দেয়, সেম কোনো চেঞ্জেস আসবে না, যেটা আমি একটু আগে দেখালাম। ওকে, এগুলো যেন মাথায় রাখা হয়, ঠিক আছে? লিখে নে এটাও। ঠিক আছে, এবারে অঙ্কটা কর। কর এটা, কত আসবে? সবাই বল কত আসবে? এটা RF, হ্যাঁ এটা RF, বল কত আসবে? তোদেরকে বাড়িতে অঙ্ক করতে দিয়ে লাভ নেই, সবাই তো করবি না, তো এখানে আমি টাইম দিচ্ছি, এখানে বোঝাতে কর, ইজি, কিচ্ছু নেই। জাস্ট KCL অ্যাপ্লাই করবি আর জাস্ট ভোল্টেজগুলো দেখতে হয় কত আছে। এটা গ্রাউন্ড মানে এটা 0 ভোল্ট, এটা হচ্ছে R3। দেখ যদি এটা যদি 0 ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ভার্চুয়াল শর্টের জন্য এই পয়েন্টে 0 ভোল্ট হবে, তাই না? তাহলে কি লিখতে পারি আমি? 0 মাইনাস VI বাই R1 প্লাস 0 মাইনাস 0 বাই R3 প্লাস 0 মাইনাস V0 বাই RF ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখ এখানে যেহেতু এটাও 0 এটাও 0,
এখানে R3 থাকা না থাকা কিন্তু কোনো ম্যাটারই করছে না, বোঝা গেল? যেহেতু এখানে R3 এই পয়েন্টে পোটেনশিয়াল 0, এই পয়েন্টে পোটেনশিয়াল 0, তো R3 থাকা না থাকা ম্যাটার করবে? 0 বাই সামথিং নাকি 0ই হবে, তো না থাকা কোনো ব্যাপারই নয়। তো এখান থেকে যদি বার করি তো সেম হবে কি, V0 ইজ ইকুয়াল টু বেরোবে মাইনাস অফ RF বাই R1 ইন্টু BI। বোঝা হলো কি বললাম? এখানে রেজিস্ট্যান্সটা থাকাতে কেন কোনো এফেক্ট পড়ছে না, যদি এখানে 0 ভোল্ট এখানেও 0 ভোল্ট, তবে কিন্তু এফেক্ট কিন্তু সার্কিটে আমি পাবো না। ঠিক আছে, করে নিন এটা। বোঝা গেল? তাহলে দেখ, এই সমস্ত অঙ্কগুলোকে দেখ তুই খুব ভালো করে বুঝতে পারছিস যে আমি কি দেখালাম, যে এতক্ষণ ধরে যা যা অঙ্ক করালাম প্রত্যেকটা অঙ্কতে কিন্তু জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলেই আমি সব কিছু ইজিলি পেয়ে যাচ্ছি, আর অন্য কিছু ইউজ করতে হচ্ছে না। ওকে, এবার দেখ, এবার এই অঙ্কটা কর। পাঁচ মিনিট টাইম দেবো, কোনো তাড়াহুড়ো নেই। এটা R2, ঠিক আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, ঠিক আছে, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1। করো, বল। V0 করতে হবে, পাক্কা 3 মিনিট টাইম দিলাম, জাস্ট কেসিএল অ্যাপ্লাই কর, সবাই পারবি, কোনো প্রবলেম হবে না। 3 মিনিট টাইম দিচ্ছি, করে নে। ঠিক আছে, দেখ অনেকেই পেরেছিস, অনেকে পারিসনি, ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখ,
বেসিক কনসেপ্ট কি কনসেপ্ট, আমার দেখ এই পয়েন্টে যদি VA হয়, এই পয়েন্ট যদি VB হয়, তো আমি বলতেই পারি কি VA ইজ ইকুয়াল টু VB, তাই না? আমি কি করব, আগে VB বার করব, ঠিক আছে, আর VA দিয়ে আমি এখানে ইকুয়েশনটা করব। তো কী বার করবো আমি, দেখ দেখ VB যদি হয় তো কী করতে পারি, এখানে VB ইজ ইকুয়াল লিখতে পারি। তো এখানে এই পয়েন্টে প্রথমে আমি কেসিএল অ্যাপ্লাই করি, কী লিখতে পারবো আমি, VB মাইনাস V2 বাই R1 প্লাস VB মাইনাস 0 বাই R2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন থেকে VB ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি এখানে VBটা এখানে লিখে দিচ্ছি, VB ইজ ইকুয়াল টু বেরোচ্ছে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V2। একটু ভালো করে লিখে দিয়ে দিলাম, ইন্টু V2। ওকে, VB বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি কী করবো, এবার আমি 1 নম্বর নোটে কেসিএল করবো। এটা কী করে বেরোলো, ওখানে লিখে দিয়েছি কেসিএল অ্যাপ্লাই কর, এখানে মুছে দিয়েছি, দেখে করার দরকার নাই, নিজে দেখে করলে নিজে শিখতে পারবি না। এখানে কেসিএল অ্যাপ্লাই কর, এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কী লিখতে পারি আমি, VA মাইনাস V1 বাই R1 প্লাস VA মাইনাস V0 বাই R2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই কোয়েশ্চেন থেকে লিখতে পারি আমি V0 ইজ ইকুয়াল টু, কী কত বেরোবে, যদি ভাগটাগ করে ঠিকঠাক করে নিবি তো পাবি এখানে V0 ইজ ইকুয়াল টু, না তাহলে করে দিতে তোকে, না করে প্রবলেম হয়ে যাবে, কত আসবে দেখ, VA বাই R1 মাইনাস V1 বাই R1 প্লাস VA বাই R2 মাইনাস V0 বাই R2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো V0 বাই R2টাকে দিকে নিয়ে গেলাম, VAটাকে কমন নিয়ে নিলাম, VA ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, ওকে, মাইনাস V1 বাই R1 ইজ ইকুয়াল টু কত আছে, V0 বাই R2, এটা বেরোলো, ওকে। দেখ আমরা কি জানি VA ইজ ইকুয়াল টু VB, তাহলে VBর যে ভ্যালুটা বেশি বইয়েছে আমার এখানে, সেটাকে যদি আমি এখানে VA তে পুট করে দিই তাহলে ইজিলি বেরিয়ে যাবে, তাই না? কেন, এখানে যে V0টা আমি পাচ্ছি, এখানে যে আমি V0টা পাচ্ছি, সেই V0টা দেখ V1 এর উপর ডিপেন্ড করছে আর V এর উপর ডিপেন্ড করছে, বাট VA তো কোনো ইনপুট নয়, তাই না? তো আমি এটাকে এভাবে তো ছাড়তে পারি না। তো V এর জায়গায় কী পুট করবো, V এর জায়গায় পুট করবো হচ্ছে এই VBর ভ্যালুটা। তো আমি যাতে এখানে VBর ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে ইজিলি V0টা বেরিয়ে যাবে। পুট করে এখান থেকে কত আসছে, R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে, ইন্টু V2। এবার এটাকে কমন করলে নিচে কী আসবে, R1 R2, ঠিক আছে, বাই R1 প্লাস R2, ওকে, মাইনাস V1 বাই R1 ইজ ইকুয়াল টু কি V0 বাই R2, ঠিক আছে। তাহলে দেখ R2 R2 কেটে গেল, R1 প্লাস R2 কেটে গেল, তাহলে কি V2 বাই R1 আসছে। তো আমি এটা মুছে দিচ্ছি, সার্কিটই মুছে দিচ্ছি, কত আসছে এখানে পুট কর, কত আসছে দেখ V0 বাই R2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার V2 বাই R2, সরি V2 বাই R1, V2 বাই R1 মাইনাস V1 বাই R1, এটা এসছে এখান থেকে যে V2 বাই R1 V1 বাই R1, তাহলে এখান থেকে পাচ্ছি আমি V0 ইজ ইকুয়াল টু R2 বাই R1 ইন্টু V2 মাইনাস V1, তাই না? তাহলে আমি আউটপুটে কী পেলাম, দেখ আউটপুটে পাচ্ছি V2 আর V1 এর কী পাচ্ছি, ডিফারেন্স পাচ্ছি, তাই না? তাই আমি এটাকে বলতেই পারি যে সাবস্ট্রাক্টর যে কী করছে, V2 আর V1 এর মধ্যে সাবস্ট্রাকশন করছে, বা বলতে পারি কি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, দেখ কি ডিফারেন্স বার করছে, তাই না? আবার দেখ ডিফারেন্স বার করছে, আবার কি অ্যাম্প্লিফিকেশনও করছে। সাপোজ কোনো কোশ্চেন দেওয়া হলো যে ডিজাইন এ সাবস্ট্রাক্টর উইথ গেন 100, তাহলে কী হবে, R2কে 100 ধরবো, 100কে R1কে 1K, তারপর কী করবো V1 V2 আর V1 লিখে দেবো, তাহলে কী হলো, একটা সাবস্ট্রাকচার তৈরি করলাম যার গেন কত হলো 100 হলো, বোঝা গেল? তো এরকম করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো বোঝা গেছে কী করে এটা আসলো, জাস্ট কেসিএল, তোরা পুরোটাই দেখলি, আমি কেসিএল করেছি, এক্সট্রা কিচ্ছু করে নি, ঠিক আছে, করে নি এটা।
ঠিক আছে, লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। তো এটা হেডিং দিবি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হচ্ছে এটা, ওকে। তো কোশ্চেন যদি আসে ডিজাইন এ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার উইথ অপ অ্যাম্প, তো এটা পুরোটা করতে হবে এবং এই ক্যালকুলেশনে করে দেখাতে হবে, ঠিক আছে। মুছে দিচ্ছি তাহলে। এবার একটা শর্টকাট ট্রিক্স বলছি, দেখ। সাপোজ এরকম করে দিয়েছে তোকে, না থাক, এটাকে এখন নয়, এটাকে আগে শেখানোর পরে করবি, নিজেরাই করতে হবে, এগুলো এখন করে লাভ নেই, ঠিক আছে। তো এরকম করে এবার দেখ, এটা কর, কি আসবে দেখ। 1 মিনিট টাইম, সোজা কোশ্চেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা 1 মিনিট টাইম। জাস্ট কেসিএল, প্রত্যেক জায়গাতে আমি একটা জিনিসই বলছি, জাস্ট কেসিএল অ্যাপ্লাই কর। তাহলে কী হবে, এফটা গ্রাউন্ড মানে কি, এ পয়েন্টটা জিরো, তাহলে এই পয়েন্টটা জিরো, ঠিক আছে। এ পয়েন্টে যদি অ্যাপ্লাই করি, কী লিখতে পারি আমি, 0 মাইনাস V1/R1 প্লাস 0 মাইনাস V2/R2 R1। দেখ এই ভ্যালুগুলো আলাদা থাকতেই পারে, তখন কি সেম প্রিন্সিপালে করবি, বেরিয়ে যাবে। প্লাস 0 মাইনাস V0/R2 ইজ ইকুয়াল টু 0, ওকে। তাহলে কী বেরোবে এখান থেকে, তাহলে বেরোচ্ছে এখানে দেখ V0/R2টা যদি এদিকে নিয়ে নিই, তাহলে কী আসছে এখানে, মাইনাস V1/R1, সরি, মাইনাস V2/R1, ওকে। তাহলে এখান থেকে লিখতে পারি এটাকে আমি মাইনাস অফ1/R1 ইন্টু V1 প্লাস V2, তাই না। তাহলে এটা এখানে লেখা যেতে পারে V0 ইজ ইকুয়াল টু মাইনাস R2/R1 ইন্টু V1 প্লাস V2। জাস্ট এটা R2-র উপর নিয়ে গেলাম, তাহলে কি V0 ইজ ইকুয়াল টু মাইনাস R2/R1 ইন্টু V1 প্লাস V2, ওকে। তো V0 ইজ ইকুয়াল টু মাইনাস R2/R1 ইন্টু V1 প্লাস V2, ঠিক আছে। তাহলে দেখ এখানে কি করছে, এখানেও কি করছে, দেখ অ্যাম্প্লিফিকেশন করছে, আবার কি করছে, অ্যাডিশন করছে। তো এটা কি হেডিং দেবো, এটা হেডিং হচ্ছে অ্যাডার, এটা হচ্ছে অ্যাডার, বোঝা গেল। অ্যাডিশন হচ্ছে, ঠিক আছে। তাই দেখ এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার, মাথায় রাখবে, এটা হচ্ছে কি ইনভার্টিং অ্যাডার। কেন, দেখ এখানে আমার মাইনাস সাইন আছে, ঠিক আছে, বোঝা গেছে, এটা লিখে না। তো সাপোজ যদি আমি এর গেন যেটা আছে না R2/R1, তাহলে যদি এটা তো সাপোজ R3 যদি, তাহলে কি হতো R2/R1 ইন্টু V2 প্লাস R2/R3 ইন্টু V1, আগে মাইনাসে সব কটার আগে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে তোরা বাড়িতে প্র্যাকটিস করতে পারিস। ইভেন আমি এগুলোকে তোকে অঙ্কও দেবো, তোদেরকে প্রচুর পরিমাণ অঙ্ক দেবো, তো অত কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মুছে দিচ্ছি। তাহলে আমি কী কী পড়লাম আজকে, আজকে আমরা পড়লাম অ্যাডার, ডিফারেন্সিয়েটার, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, অ্যাডার বা অ্যাডার বা সামিং অ্যাম্প্লিফায়ার, ওকে। তারপর পড়লাম হচ্ছে কি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, বোঝা গেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা সব রেজিস্ট্যান্সের কাজ করলাম, ঠিক আছে। এবার আমরা কি পড়বো, এবার পড়বো আমরা
ডিফারেন্সিয়েটার আর ইন্টিগ্রেটার। ঠিক আছে, তাই আমি মনে করি তোদেরকে ডিফারেন্সিয়েটার ইন্টিগ্রেটার পড়ার আগে, ঠিক আছে, কী মনে করাতে হবে? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের দেখ আলটিমেটলি রেজিস্ট্যান্স কেসিএল যখন করছিলাম, কেসিএল যখন কী দরকার, আমার কেসিএলে কারেন্ট বার করতে হয়। কারেন্ট মানে কি? রেজিস্ট্যান্স ক্ষেত্রে হয় ভি বাই আর, তাই না? আই ইকুয়াল টু ভি বাই আর, বা ভি ইকুয়াল টু আর থেকে বেরিয়ে যায়, মানে ওহমস ল দরকার পড়ে। তাহলে আমার ক্যাপাসিটেন্সের জন্য কী হবে? ক্যাপাসিটেন্সের জন্য কারেন্টের ফর্মুলা কি? আই ইকুয়াল টু সি ইন্টু ডিভি ডিটি, তাই না? তাহলে সাপোজ যদি এখানে ক্যাপাসিটার থাকে সি, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, আর কারেন্ট ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে কত লিখবো? I is equal to C ইন্টু ডি V1 মাইনাস V2 বাই ডিটি। মাথায় থাকে যেন এটা, ওকে? আবার যদি সাপোজ যদি ইন্ডাক্টার থাকে, তাহলে কী করবো? তাহলে এটা V1, এটা V2, কী লিখবো? কারেন্ট ইকুয়েশন I is equal to, বল, V is equal to কী হয়? এল ডিআই ডিটি হয়। তো I is equal to কী হবে? 1/L ইন্টিগ্রেশন, কী লিখবো? কী লিখবো? V1 মাইনাস V2 ইন্টু ডিটি। বোঝা গেছে? তো এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এইটা ধরে এবার আমি তোদেরকে ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েটার তোদেরকে আমি পড়াবো এবার, ঠিক আছে? এগুলো যা যা তোদেরকে পড়াচ্ছে সব কিছু কিন্তু প্র্যাকটিক্যাল আছে, মাথায় থাকে যেন এগুলো। বুঝে দিই। তো করো এই অঙ্কটা। V0 আর এটা VI, ওকে, এটা হচ্ছে C, এটা মাইনাস, এটা প্লাস। কর। V0 ইকুয়াল টু কত হবে? বার কর, 1 মিনিট টাইম। কী হবে দেখ, এটা 0 মানে কি? এ পয়েন্টে 0, তাহলে এই পয়েন্টেও 0, ঠিক আছে? আমি এবার এই পয়েন্টে কেসিএল করছি। কী করতে পারি আমি? 0 মাইনাস VI বাই আর, ঠিক আছে, প্লাস 0, এবার বল আমাকে। এবার তুমি ক্যাপাসিটেন্স আছে না, যখন এখানে ক্যাপাসিটেন্স আছে তখন তুমি ওহমস ল লাগাতে পারি না, তাহলে কী লিখবো এখানে পয়েন্টের কারেন্টটা? সি ইন্টু ডি 0 মাইনাস V0, যেহেতু কারেন্টটা কি 0 থেকে V0 দিকে যাচ্ছে, তাই 0 মাইনাস V0 বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে কী বেরোচ্ছে এখান থেকে দেখ, তাহলে এখান থেকে বলতে পারি যে V0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ, কত আসবে এটা? মাইনাস অফ 1/RC। দেখি এইটা এদিকে চলে গেল, সিটা নিচে নেমে যাবে, তাই না? তাহলে কী লিখতে পারি? মাইনাস অফ RC ইন্টিগ্রেশন VI ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে আমার এই পার্টিকুলার সার্কিটটা কী করছে? এখানে যে ইনপুট ভোল্টেজটা ভিআইটা দেওয়া আছে, সেই ভিআই এর ইন্টিগ্রেশন করছে, তাই এটার নাম কি বলবো আমি? ইন্টিগ্রেটেড সার্কিট। এবার দেখ সামনে কি আছে? মাইনাস আছে, তাই না? এই আর আর সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি অ্যাম্প্লিফায়ার করতে পারবো, তাই না? তাহলে এই যে পার্টিকুলার সার্কিটটা আছে, এই সার্কিটটা কী করবে? অ্যাক্ট অ্যাজ এ ইনভার্টিং ইন্টিগ্রেটর,
ফেজ ডিফারেন্স থাকবে কত, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, মাথা থেকে জন্য এটা। হ্যাঁ, ওকে, তো এটা কি হেডিং কি থাকবে, এটা হেডিং হবে ইন্টিগ্রেটর দিয়ে এই জিনিসটা, ঠিক আছে। এটা বাড়ির কাজ দেওয়া যাক, এটা হয়ে গেছে আশা করি। দেখ এক লাইনে এগুলো অঙ্ক করছে, ঠিক আছে। আর বাড়ির কাজ দিয়ে দিয়ে তোদেরকে মুছে দিচ্ছি এটা। যদি আমি এখানে ইন্ডাক্টর দিই দেন কি হবে, হোমওয়ার্ক আমার মনে থাকবে, মাথায় থেকে তোদের করতে হবে। যদি এখানে আমি ইন্ডাক্টর দিই তাহলে আমার V0টা কত হবে, ঠিক আছে। এটা বাড়ির কাজ, লিখে নে এটা। ঠিক আছে, দেখ হেডিং দে এবার ডিফারেন্সিয়েটর, এটা ছিল ইন্ডিকেটর, এবার হেডিং দে ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, এবার দেখ ঠিক হয়ে গেছে। এটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টে 0 হবে, তাই না। তাহলে এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, কি লিখতে পারি আমি, 0 মাইনাস VI লিখে যেতে পারি এটা। কিন্তু তো ক্যাপাসিটিভ কারেন্ট না, এটা ক্যাপাসিটিভ কারেন্টের ফর্মুলা কি, CdVdt। কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা বেরোচ্ছে এদিকে, যদি 0টা বড় ধরেছি আমি, তাহলে কি লিখবো আমি, C ইন্টু D 0 মাইনাস VI বাই DT, ঠিক আছে, প্লাস নর্মালি 0 মাইনাস V0 বাই R ইজ ইকুয়াল টু 0, তাই না। তাহলে দেখ এখান থেকে কী পাবো আমি, V0 ইজ ইকুয়াল টু পাবো মাইনাস অফ RC dVI বাই DT। তাহলে দেখ এই পার্টিকুলার সার্কিটটা কি করছে, আমার ডিফারেন্সিয়েশন করছে, কার ইনপুট ডিফারেন্সিয়েশন করছে, তো এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েটর সার্কিট, ঠিক আছে। লিখে নে এটা। ঠিক আছে, এটা তো বাড়ির কাজ সেম। এটা L দিয়ে দিলাম, ওটা R দিয়ে দিলাম, ঠিক আছে। আমাকে এইটারও করে দেখাবি যে এর আউটপুটটা কী হবে, বোঝা গেছে। লিখে নাও ওটা, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এবার আমি তোদেরকে একটু অন্যরকম বলবো, যে নর্মালি দেখ এটা প্র্যাকটিক্যালে কাজে লাগে, প্র্যাকটিক্যাল যখন করেছিস তোরা প্র্যাকটিক্যাল করবি তখন এটা কাজে লাগবে, ঠিক আছে, পরীক্ষাতেও আসতে পারে, ঠিক আছে। এখানে তো আমি ইন্ডিকেটর ডিফারেন্সিয়েটর বুঝিয়ে দিলাম, বাট এর একটা ফিল্টারের পার্সপেক্টিভ আছে, যে কী করে ফিল্টার হিসেবে কাজ করে বা সামথিং, ঠিক আছে। তো আমি তোদেরকে ইন্টিগ্রেটরটাকে বুঝিয়ে দেবো
তোদের কাজ কি, তোদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েটার যেটা আছে সেটা কী ফিল্ড হিসেবে কাজ করে, সেটা তোদের বাড়ির কাজ। ঠিক আছে, আমি ইন্টিগ্রেটরটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ করে না করে। ঠিক আছে, পুরোটা বলে দিচ্ছি। ডিফারেন্সিয়েটার তোকে লিখবি, লিখে আমাকে জিজ্ঞেস করবি, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এটা মাথা থাকে, জিজ্ঞেস করবে আমাকে। তাহলে কী করবে, ইন্টিগ্রেটর দেখাচ্ছে, দেখ। আমাকে বল এই সার্কিটটা কী ফিল্টার হিসেবে কাজ করবে। সাপোজ ধর এখানে ভিআইটা হচ্ছে কি, ভিআইটা হচ্ছে সাইন ওয়েভ দেওয়া আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি আমি, তাহলে বলে এই ফিল্টারটা কী হিসেবে কাজ করবে। কী করে বার করতে হবে, একটাই প্রসিডিউর। আমি ধরবো প্রথমে কি, এই যে ফিল্টারটা ফ্রিকোয়েন্সিটা কত ধরবো, 0। এখানে যে ইনপুট সাইন ওয়েভটা আছে, এই সাইনের ফ্রিকোয়েন্সি কত ধরবো, 0 ধরবো। তাহলে যদি আমি ফ্রিকোয়েন্সি 0 ধরি, ওকে, তাহলে কী হবে, এই ক্যাপাসিটিভ ইম্পিডেন্স কত, ZC ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, 1/jωc, তাই না। তাহলে কী হবে, এখান থেকে এফ যদি 0 পুট করে, তাহলে ZC কত হবে, ZC হবে ইনফিনিটি, তাই না। ZC যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কী হবে, বল কী হবে, তাহলে ZC ইনফিনিটি হলে, ZC ইনফিনিটি হলে দেখ, নর্মালি যদি আমি এখানে সি এর জায়গায় ZC পুট করি, তাহলে কী লিখতে পারি, এটাকে আমি সি জায়গায় আছে আমি ZC লিখবো, ZC মানে কি, যেটা ওহমে লেখা যায়, যেটা ওটা ইম্পিডেন্স করে দিছি, তাই না। তাহলে আমার ইকুয়েশন কি আসবে, ইকুয়েশন আসবে V0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ RF/R1 ইন্টু ZC, সরি V0 is equal to minus of ZC/R into VI। ঠিক আছে, এটা তো আসবে, তাই না। এবার দেখ, আমি যদি এখানে ZCর জায়গায় যদি ইনফাইনাইট পুট করি, তাহলে কি আসছে, গেনটা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি বাই মানে কত, মাইনাস ইনফিনিটি, তাই না। কিন্তু আমার অপ অ্যাম্পের ম্যাক্সিমাম ভোল্টেজ কত যেতে পারে, -Vsat। তাহলে এটা কি পাচ্ছি, ধর আমি মড নেব, তো আমি এর মড যদি নিই আমি, তাহলে কী হবে, AV মড নিচ্ছি আমি, তাহলে কত নেই, +Vsat পাবো। বোঝা গেল, তাহলে ফ্রিকোয়েন্সি 0তে কী হচ্ছে, +Vsat পেলাম। এবার দেখ, যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে 0 পুট না করে কি করলাম, আমি ফাইনাইট করলাম, সাপোজ আমি ফাইনাইট পুট করলাম, পজিটিভ করলাম, তাহলে কী হবে, আমার এখানে একটা ইম্পিডেন্স শো করবে, সেই ইম্পিডেন্সটাকে আমি এখানে পুট করবো, তাহলে কি একটা ভোল্টেজ পাবো, তাই না। অবভিয়াসলি কী হবে, এখানে কী করলাম আমি এখানে ইনফিনিটির জায়গায়, এই ফ্রিকোয়েন্সির জায়গায় 0 পুট না করে আমি একটা ফাইনাইট ভ্যালু পুট করলাম। ফাইনাইট ভ্যালু পুট করলে কী আসবে, এখানে একটা ZC আসবে, এই পার্টিকুলার ZCটাকে আমি এখানে বসালাম, তাই না। তাহলে আমার যে আউটপুটটা আসবে সেটা কত হবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, ZCর উপরে। যদি এখানে যে আমার গেনটা বেরোবে, এই যে গেনটা বেরোবে, সেই গেনটা দিয়ে যদি গুণ করে V0 যেটা আসে, সেই V0টা যদি +Vsat এর থেকে যদি আমার বড় হয়, তাহলে আউটপুট কী হবে, অলওয়েজ +Vsat। অর V0 যদি কী হয়, -Vsat এর থেকে যদি ছোট হয়, তো আউটপুট কী হবে, অলওয়েজ -Vsat হবে, তাই না। তাহলে ফ্রিকোয়েন্সি আমি কী করলাম, 0 করলাম, তবে 1 হার্জ 2 হার্জ যাই করি না কেন, আউটপুট কী পাবো, আউটপুটটা আমি কিন্তু -Vsat পাবো, আর সেটার মড করলে কি +Vsatই পাবো। ঠিক আছে, বুঝতে পারি না অনেকে, আমি আরেকবার বোঝাচ্ছি। আমি এখানে তোকে ধরে ধরে বোঝাচ্ছি, ভালো বুঝতে পারবি। সাপোজ ধর এই সিটা আছে ধর 1 মাইক্রোফ্যারাড, আর রেজিস্ট্যান্সটা আছে ধর 1 ওহম, 1 ওহম না হয় 1 কিলো ওহম। ঠিক আছে, আর এখানে গেন দেওয়া আছে +12, এটা দেওয়া আছে -12। ঠিক আছে, তাহলে দেখ আমার এখানে কি আছে, অলওয়েজ 1 কিলো ওহম আসবে, 1 কিলো মানে কত, 1000, তাই না। এবার দেখ, আমার ZC যখন 0 পুট করবো, ZC হচ্ছে এটা ওহম, এবার ZC এফকে যখন আমি 0 পুট করবো তখন কী হবে, এটা ইনফাইনাইট হবে, তো এটা ইনফাইনাইট পুট করলে কী হবে, V0টা বেরোবে -Vsat, তাই না। তাহলে যদি এখানে আমি মড অফ V0 নিই, তাহলে কী বলতে পারি, এখানে +Vsat বসতে পারি, যদি মড V0 নিই, V0 -Vsat তাহলে মড কী হবে, +Vsat হবে। ঠিক আছে, এবার দেখ আমি কি করলাম, এই ফ্রিকোয়েন্সির জায়গাতে কত ছিল, ZC ছিল 1/jωc, মড ZC আসবে। ঠিক আছে, তাহলে কী আসবে, 1/2πf/c। এবার এফটাকে যদি আমি 1 পুট করি, তাহলে ক্যাপাসিটার কত আছে, মাইক্রোফ্যারাডে আছে, তাই না। তাহলে ক্যাপাসিটার যদি মাইক্রোফ্যারাডে থাকে, তাহলে অবভিয়াসলি উপরে গেলে কী হবে, এটা 10⁶ আসবে। তাহলে দেখ উপরে যদি 10⁶ আসে, তাহলে গেনটা কী আসবে, 1000-এর বেশি আসবে। গেন যদি 1000-এর বেশি আসে, তাহলে কী হবে, আমার আউটপুটটা কি -Vsatই থাকবে, যেহেতু গেনটা কি অনেক বেশি,
তাহলে গেইন যদি অনেক বেশি থাকে তাহলে আউটপুটটা মাইনাস ভিসিটি থাকবে, তাই না? তাহলে আমি কী পেলাম, কিছুটার পর মাইনাস ভিসিটি পাবো। তাহলে কিন্তু কি যখন ফ্রিকোয়েন্সি বাড়াতে 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 একটা টাইম চলে যাবো যখন কী হবে, আমি ক্যাপাসিটেন্সতে এই যে গেনটা কী আসবে, আমার লিমিটেড হয়ে যাবে, মানে আমার আউটপুটটা কী হবে, আস্তে আস্তে কী হবে, ফ্রিকোয়েন্সি বাড়ালে কমতে থাকবে। এবার দেখ, যখন আমি এখানে এফ এর ভ্যালুটাকে আমি ইনফাইনাইট পুট করব তখন কী হবে, এখানে এফ কত বেরোবে, ইনফাইনাইট, তাহলে আলটিমেটলি কত দেবে, 0। যখন এখানে 0 দিবে তখন এটা কী হবে, 0। এটা 0 মানে কি, ভিতরে কত আসবে, 0। এটা কত আসবে আউটপুটটা, 0। ঠিক আছে, এবার বল এটা কোন ফিল্টার কাজ করবে, এটা হবে একটা লো পাস ফিল্টার। বোঝা গেছে, মাথায় রাখবি, তো এটা একটা লো পাস ফিল্টার। ওকে, এবার এই যে এখানে তোর বলে দিল কখন, এই যে এখানে দেখতে পাচ্ছিস এই এত দূর পর্যন্ত কি আমার গেনটা কিন্তু এই অনেক বেশি আসার জন্য আউটপুট কি আসছে, স্যাচুরেশন চলে আসছে, তাই না? কিন্তু তোকে ধর বললো যে ডিজাইনে ইন্টিগ্রেটার উইথ গেন 10, তোকে বললো যে গেন যেন 10-এর বেশি না যায়, তখন কি করব? ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। তোকে ধর বলে দিল যে ডিজাইন ইন্টিগ্রেটার উইথ গেন 10, মানে সাপোজ ইনপুট ভোল্টেজ যদি আমি ভিআই 1 ভোল্ট দিই, তার উপর কি 10 ভোল্টের বেশি যাবে না, তখন কী হবে ভাবতে পার? তখন আমি কী করবো? দেখ কী করে বার করবো, নর্মালি আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি যে আমার যে প্রথমের যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটাই মেন, ওই ভোল্টেজটা অনেকক্ষণ দিয়ে যাচ্ছে, তাই না? যদি আমি প্রথমের ভোল্টেজটাকেই 10 গেনের ভোল্টেজ বার করি তাহলে ইজিলি হয়ে যাবে। তাহলে কত আসছিল, V0 ইজ ইকুয়াল টু মাইনাস ZC/R1 ইন্টু ভিআই, এটা আসছিল, তাই না? এবার দেখ যখন ফ্রিকোয়েন্সি 0 আসছিল তখন কি আসছে, এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছিলো, এটা ইনফাইনাইট হওয়ার জন্য আউটপুটের গেনটা কত আসছিল, আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছিলো, তাই জন্য কি ভিতরে চলে যাচ্ছিলো ভোল্টেজটা, ঠিক আছে, মাইনাস ভিতরে চলে যাচ্ছিলো, মড দিচ্ছিলাম তাই প্লাস ভিতরে ছিল। বাট যদি এটা ইনফাইনাইট হয়ে যায় তার মানে কি এটা এখন নেই, তাই কি ক্যাপাসিটারটা এখন নেই, তাই না? এবার আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই যার ভ্যালু হচ্ছে 10K, তাহলে কি হবে, তাহলে দেখ এখানে কি আসছে, এটা হবে এখানে যে কি ছিল, এটা যে ক্যাপাসিটার ছিল, তাহলে বলতে পারি এখানে কি ZC প্যারালাল কি আসছে আমার 10K, তাই না? তাহলে দেখ এবার যদি ZC যদি ইনফাইনাইট হয়েও যায় তাহলে কি লিখতে পারি আমি এখানে, ZC যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে কি লিখবো, ইনফাইনাইট প্যারালাল 10K, কত আছে, 10K। কেন, আমরা খুব ভালো করেই জানি যে দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তার কম্বিনেশনটা কী হবে, অলওয়েজ ছোটো রেজিস্ট্যান্সটা হবে বা তার ইকুয়াল হবে, তাই না? ছোটো হবে, তাহলে কী আসবে, 10K আসবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার কী আসছে, 10K আসছে, তাহলে আমার ZC কি থাকছে, থাকছে না, তাহলে কত আছে, কম্বিনেশনটা আসছে কত, 10K, আর এটা কত আছে 1K, কত আসলো গেন, গেন এসছে কত 10 ইন্টু ভিআই, তাহলে গেন কত আসলো 10 আসলো। তো এবার যদি ফ্রিকোয়েন্সি কিন্তু আস্তে আস্তে বাড়ায় তাহলে কী হবে, এটা আমার আস্তে আস্তে কি ইনফাইনাইট থেকে আস্তে আস্তে কি ফাইনাইটে নামবে, তখন কী হবে, এটা 10K থেকে কমবে, কেন যতক্ষণ না আমার ZCর ভ্যালুটা 10K থেকে অনেকটা মানে কম না আসছে, সাপোজ ধর এটা ZC, তাই তো, এই ZC যদি 10K থেকে কম না হয়, ধর ZC 10K থেকে বেশি, তাহলে কী হবে, অলওয়েজ ভ্যালুটা কী হবে 10K থেকে কম, ঠিক আছে? তো আমি কী দেখতে পাচ্ছি, আমাকে কিন্তু তাহলে এখানে গেনটার ইনফাইনাইট হচ্ছে না, গেনটা কি ম্যাক্সিমাম 10 হচ্ছে, বাট কী হচ্ছে 10 থেকে আস্তে 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 কমছে, তাহলে এই রেসপন্সটা কেমন দেখতে হবে, এটা হবে 10, বোঝা গেল? তো এটা হচ্ছে গেন ক্যাপচারিং রেজিস্ট্যান্স বা গেন কন্ট্রোল রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এই সার্কিটটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটেড সার্কিট, মাথা রাখবে এটা, এই সার্কিটটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? বোঝা গেল কী করে ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হচ্ছে বা কী করে করতে হচ্ছে, ঠিক আছে? তো তোকে যদি সাপোজ কোশ্চেন করে যে একটা ইন্টিগ্রেটেড সার্কিট আছে, তো সেই ইন্টিগ্রেটেড সার্কিটে আমি কী করলাম, ইনপুটে একটা স্কোয়ার ওয়েভ দিলাম, আউটপুট কী পাবো, ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো, ঠিক আছে? কেন, স্কোয়ার ওয়েভের ইন্টিগ্রেশন করলে আমরা অলওয়েজ ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই, ঠিক আছে? তো এটা যেন মাথায় থাকে।
ওকে, তো বাড়ির কাজ কি বললাম? বাড়ির কাজ বললাম ডিফারেন্সিয়েটার যেটা ছিল সেই পার্টিকুলার ডিফারেন্সিয়েটারের আমার কী করতে হবে তোদেরকে? ডিফারেন্সিয়েটারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বার করতে হবে, ঠিক আছে? বাইরে থেকে এটা আমি যে প্রসিডিউর করছি সেই প্রসিডিউর করবি, আমাকে বলবি যেমন এটা লো পাস ফিল্টার হলো, ডিফারেন্সিয়েটার কী হবে? হাই পাস ফিল্টার হবে, বাট নিজে নিজে করবি বাড়িতে এটা। যদি নিজে নিজে করিস ইজিলি বুঝতে পারবি, যদি না বুঝতে পারিস আমাকে কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, সেম প্রসিডিউর করবি। ওকে, Now we will do the simulation of the circuit and we will see if we give a triangular waveform on this circuit as the input voltage, then what we will get on the output voltage. Similar kind of question we got in the GES 2023. Okay, so let's build the circuit. This is the interface of the EveryCircuit software. Okay, and here you can see all the components from the voltage source, voltmeter, capacitor, resistor, op amp, everything. Even you can see on the JK flip-flop, SI flip-flop also. Okay, so from here, today our topic is the differentiator, right? So we need to take op amp, a voltage source. So we will take a AC voltage source as we need to give an input the input as the triangular waveform. Okay, a capacitor, a resistor. Okay, so let's connect, and we need to ground all of the components. So we need to check the voltage at the output and as well as at the input. So for the input waveform, I connect a voltmeter parallel to the input source. Okay, and for the output, I connect a voltmeter at the output terminal of an op amp. Okay, so here this is a general circuit of a differentiator. Okay, so let's simulate this circuit. This is the input voltage waveform, and now you can see the input voltage waveform shows the sine wave, right? But what we need to do, we need to make it as a triangular wave. So just change it. First we need to make it as a square wave. So you can see here low 0 volt, high 1 volt, right? We want to do it minus 5 volt to plus 5 volt triangular wave. So what we need to do? We need to make low as a minus 5 and high as a plus 5. Okay. Now you can see this square wave have plus 5 volt, minus 5 volt, right? And now the width is 40%. For the triangular wave, the width will be 0%. You can see now it looks like an impulse, right? So what we need to do? We need to make the rise 50% and fall 50%. Now you can see we have a triangular wave where the input voltage of the triangular wave, the max is plus 5 volt, minimum is the minus 5 volt, okay, and the frequency is 1 kilohertz. We can change the frequency by changing the time period. So let's make the time period 10 microsecond, and the frequency you can see is the 100 kilohertz. Okay, so we already get our desired input voltage waveform. Now let's see what is the output voltage. So this voltmeter indicates the output voltage, right? So just check this voltage. Here you can see the output voltage is the square wave, right? Input voltage is triangular wave, output voltage is the square wave, right? And we already know that if we do a differentiation of a triangular wave, then we will get the square wave, right? But here you can see the
maxima and the minima is plus 15 volt and minus 15 volt. Why? As this op amp amplify the input voltage and already it goes to the plus V saturation and the minus V saturation. Okay. So if we change the capacitor and the resistance value, then this plus V sat minus V sat will decrease to our desired value. Okay. So we already have one question in the JES 2023 where they provide this differentiator circuit and they give this capacitor value is a 2 nanofarad. Okay, and they provided that resistance value is 2 kilo ohm. Right, now you can see we have input voltage of plus 5 volt minus 5 volt triangular waveform, and now the output is a square wave where the maximum is the plus 8 volt, minimum is the minus 8 volt. Okay, now we will calculate the output voltage and we will show you that the output waveform will be plus 8 volt to minus 8 volt a square wave. Okay, so let's go to the pen and paper. So this one is the differentiator circuit, right? Where R is 2 kilo ohm, C is 2 nanofarad. Okay, C is 2 nanofarad. And we already know V0 equal to minus of RC dVi by dt. So let's redraw the input waveform. This one we can write down 5 microsecond, and this one will be 5 microsecond, right? So from here we can write down this time will be 2.5 microsecond and this time will be 2.5 microsecond, right? This will be y-axis and this is the time axis. So if we need to find out the output voltage V0, then we need to know the equation of this curve, that is y equal to function of t, right? So we can write down if y equal to function ft is equal to, this is a straight line passing through the origin, right? So from here we can write down m multiplied by t. We just need to find out the value of m. So what we need to do? y2 minus y1 by t2 minus t1, where this point is the y2 is, this is the plus 5 volt, this is 0, okay, and this is minus 5 volt, right? So from here you can write down this point is 5, sorry, the x will be first, 2.5 comma 5, and this point will be 0 0, right? So you can write down 5 minus 0 divided by 2.5 minus 0 multiplied by t. So here you can write down y equal to 2 into t, right? So if we just put this value in this equation, you can write down minus r into c multiplied by d by dt into 2 into t. Here the value of r and c is 2 into 2, right? So we can write down 2 multiplied by 2 equal to 4, and here is 2, that will be the 8. Okay, and there is nanofarad, so nanofarad means 10 to the power minus 9, kilo ohm means 10 to the power 3. Okay, and this one you can see is the microsecond, right? So this one it will be 10 to the power 6. Why? As this one is the time is the 2.5 microsecond. So here if we just write down, the y will be 2.22t multiplied by 10 to the power 6. So here it will be also 10 to the power 6. So this 10 to the power 6 will be multiplied here. So you can see this 3 will be cancelled out and we will get plus 8 volt, right? So that's why when you do the simulation for this curve, we just make it red color, for this curve we get plus 8 volt.
That means we get this one plus 8 volt. Okay, and for this one, what we will get? We will get minus 8 volt. So this will be minus 8 volt. This up to this one is the minus 8 volt, and after this one also it will go to the plus 8 volt, right? So you can see here the blue one is the input voltage, is the plus 5 volt minus 5 volt, and the green one is the output voltage, that is the plus 8 volt minus 8 volt. So now you can see the simulation result is completely matched with the our calculations. Okay, so that's all for the differentiator amplifier. Okay, so here you can see this is the simulation of the integrator circuit. Okay, this voltmeter will check the output voltage, this voltmeter will check the input voltage. So in the plot you can see the green one is the input voltage and the triangular one, the blue one, is the output voltage. Okay, so in the input we give a square wave with the plus 5 volt and the minus 5 volt. Okay, and here you can see we get output voltage is a triangular wave. Why? As you can see this is a integrated circuit, right? So if we do a integration of a square wave, then we will always get a triangular wave. Okay, and the gain of the triangular wave is depend upon the capacitor and the resistance value. So if we change the capacitor and resistance value, then what we can see? We can see that gain will change. So suppose we change the resistance from 1 kilo ohm to 2 kilo ohm. So you can see the gain changed, right? As we change the resistance, right? As the value of the gain, what is the value of the output voltage? V0 is equal to minus 1 by RC into integration vi dt, right? So that means 1 by RC. So if we increase the resistance, then gain will decrease. Okay. So if we decrease the resistance, gain will increase. So you can see the gain is increased, right? So this is about the integrator. So now you can see for the integrator, if we give a square wave, then we will get a triangular wave. What if we give a sine wave? So let's change the input voltage from square wave to the sine wave. Now you can see we change to the sine wave. So this switch, why I press this switch? As the capacitor is charged already. So that's why I press the switch to discharge the capacitor. Now you can see I just click that one. Now you can see here there is some phase difference, right? Why? We know that if we give a sine wave in the integrator, then what we will get? We will get a cos, right? So there should be some phase difference. You can see the phase difference is here. And if we increase the resistance, then you can see gain is change, gain is decreased, right? So now you can see again, just click this switch to discharge the capacitor, and if we start this one, then you will see a good cos wave, right? Okay, so this is all about integrator. This circuit is a non-inverting adder amplifier. Why non-inverting? As you can see here, all the input voltage is on the non-inverting input. Okay, so let's do the calculation and get the output voltage. Okay, first what we need to do? We need to know this potential value, right? In this particular point. Okay, suppose this is the point 1, this is the point 2. Okay, we all know due to the virtual short V1 will be equal to V2, and we need to calculate the value of V1. If I apply KCL at V1, we can write down V1 minus 1 by 1k plus V1 minus 2 by 1k plus V1 minus 3 by 1k equal to 0. That means V1 will be equal to 2 volt. Okay, and due to the virtual short, V2 will be equal to also 2 volt, right? Now if I apply KCL at point 2, we can write down 2 minus 0 by 1 plus 2 minus V0 by 2 equal to 0, right? From here we can write down that 4 plus 2 minus V0 equal to 0. That means V0 will be equal to plus 6 volt. But sometime you got some question like this. Okay, what is the difference? The difference is, you can see here
we have ground. Okay, what will happen? This is a very tricky question. Okay, after getting this question, many students did the same calculation that amplifier and get the value 6 volt, right? And in the option you can get 6 minus 6 4 0. Okay, and everyone mark 6 volt, right? And that is the wrong answer. So what will be the correct answer? Here you can see we have a ground, right? The ground means the potential is 0 volt. That means this potential will be 0 volt. Okay, and as this potential is 0 volt, you don't need to consider this potential. Okay, as this is 0 volt, due to the virtual short, this potential will also be 0 volt, right? As this is 0 volt, if I do the KCL, then 0 minus 0 divided by 1 plus 0 minus V0 divided by 2 equal to 0. That means V0 equal to 0 volt. Okay, so this is just a trick. Okay, you need to see the circuit properly, then you need to do the calculation. Okay, so for this circuit, V0 will be equal to 0 volt. This one is a very simple circuit, but most of the students did some mistake to calculate the gain for this amplifier. Okay, so you can see from the image, instrumental amplifier is just a type of differential amplifier. As you can see, this is a differential amplifier, right? Why we need a instrument amplifier? When I calculate the gain, at that time you can see that this circuit gain will also be around V0 equal to K into V2 minus V1 or K into V1 minus V2. Okay, this V2 and V1 depend upon these two particular voltage. If this is sometimes this is V1 V2 or sometimes this is V1 or V2. Okay, at that time the gain will be V0 equal to K into V1 difference V2. Okay, this minus sign depend upon this input value. Okay, so you can understand that this is also a differential amplifier and this K is the gain. Okay, and this gain will be depend upon this particular resistance. Understood? So why we need a instrumental amplifier? Where we already have a differential amplifier, where we got the same value, right? We need an instrumental amplifier for these two buffer amplifier. Okay, here you can see that we directly connect the input voltage with this op amp and another input voltage with this op amp. Okay, why? As you all know that the input impedance of an op amp is infinite, right? That means when we connect this instrumental amplifier in a device, this instrumental amplifier will not draw any current from that particular device. Okay, what I want to say, I already told you about the loading effect, right? Suppose this is a circuit consisting of two resistance and a voltage source V. And here I connect a voltmeter to read the load voltage. Okay. So now you can see that this voltmeter will read this voltage across the resistance, right? If this voltmeter resistance is somewhat close to equal to R, then what will happen? This voltmeter will draw the current from this circuit, okay? And this voltmeter will not read the exactly actual voltage. That means this voltmeter will act as a load. But if I connect an instrumental amplifier with this one, that means this point will directly connect to the instrumental amplifier, right? This will be suppose V2. Okay, what will happen? As the input impedance of the op amp is much high, is infinite, that's why this circuit will not draw any current from the source circuit. Okay, so it will not affect any measurement data. So instrument amplifier is very useful for the metrology. Okay, where you need to measure current or voltage. At that time, if we use the instrumental amplifier, that will not draw any current from the source circuit. This is why we use the instrument amplifier. Okay, now I will do the calculation and I will show you what is the output. Here you can see that I did this is 2R and this is 2R. Due to this 2R, maybe gain will be different, but the way you need to calculate the gain, it will be same. What about the resistance? This one. Okay. So whenever you get any circuit of the op amp, you need to remember one thing. You need to use the KCL. This is the first point. Okay. Use KCL. And the second point is where you need to apply KCL. Remember that in any op amp circuit, you need to apply KCL always on the negative terminal of the op amp. You can see that this is the inverting terminal, right? These two. Okay. So whenever you get any circuit, just apply KCL in this two particular point. Okay.
That is the first criteria. Just like never apply KCL on the output of the op-amp. Okay, this is the pro tips. Okay, you can do this kind of thing and you can try, and after that you can understand why I told you to apply KCL on this point. Okay, so let's assume this is point 1, this is point 2, and this one is point 3, this one is point 4. Okay, so here the potential is V1. That means due to the virtual short, the point 1 potential will be V1. Okay, and for this particular op amp, due to the virtual short, the point 2 potential will be V2. Okay, if I apply KCL at point 1, we can write down V1 minus V2 divided by R plus V1 minus V01 divided by R. Okay, let's assume this potential is V01. Okay, and this potential is V02. Okay, equal to 0. From here we can write down V1 minus V2 plus V1 minus V01 equal to 0. Okay, so V01 will be 2V1 minus V2. Now, if I apply KCL at point 2, we can write down V2 minus V1 by R plus V2 minus VO2 divided by R equal to 0. From here we can get VO2 equal to 2V2 minus V1. Okay, so we already got the value of V02 and V01, right? And now you can see that this circuit is nothing but a differential amplifier, right? So just apply the KCL at point 3 and point 4. Then what you need to do? V3 equal to V4 due to the virtual short. Then we will get the result. Okay. So this is VO2, this is VO1, 3 and 4, right? Now apply KCL at point 3. We can write down V3 minus VO2 divided by R plus V3 minus V0 divided by 2R equal to 0. Okay, from here we can get 2V3 minus 2V02 plus V3 minus V0 equal to 0. Okay, from here we can write down V3 will be V0 plus 2VO2 divided by 3. Okay, similarly, apply KCL at point 4, we can write down V4 minus VO1 divided by R plus V4 minus 0 divided by 2R equal to 0. Okay, from here we can write down 2V4 minus 2V01 plus V4 equal to 0. So V4 will be 2VO1 divided by 3. Okay, so now we already got the value of V3 and V4, right? So what we need to do? We need to equal the V3 and V4. So let's go to the next page. Due to the virtual short, we can write down V3 equal to V4, right? And the value of V3 is V0 plus 2VO2 by 3. V0 plus 2VO2 by 3, and the value of V4 equal to 2VO1 divided by 3 equal to 2VO1 divided by 3. Okay, so from here we can get 3 cancel out. V0 will be equal to 2VO1 minus 2VO2. Okay, now what we need to do? We already have the value of V01 and V02 with respect to the V2 and V1, right? So here you can see the V1 equal to 2V1 minus V2, okay, and VO2 equal to 2V2 minus V1, right? So just apply the value here. We can write down 2 into 2V1 minus V2 minus 2V2 minus V1, okay? It will equal to 4V1 minus 2V2 minus 4V2 plus 2V1, okay? That will equal to 6 into V1 minus V2. Okay, so here we got the value V0 equal to 6 into V1 minus V2. Okay, why I get the 6? As you can see here, in this particular circuit, we have 2R. Okay, so due to 2R, we got the value 6. If this is R, then we will get the value V0 is equal to 3 into V1 minus V2. This will be the answer if this is R. Okay, and this is R1, R2, R3, whatever the resistance that is, the calculation will be the exactly the same. Okay, so this is all about the instrumental amplifier. I hope you can easily do this one in the examination.
Here you can see we have a circuit, right? And I think you already saw the thumbnail where we have two equations. Okay, if we solve that particular two equation by using op-amp, then we will get this circuit. Okay, and this output, this node is the value of the y, and this node will give you the value of the x. Okay, that means the output of the op-amp 2 will give us the x value. That means this voltmeter will read the x value, and output of the op-amp 1, that means this voltmeter will read the y value. Okay, so this is the x and this is y. Okay, so you can see that this circuit is already simulated. This is running, and you can see the output of the op-amp 2 is reading minus 4.33 volt. Okay, and the output of the op-amp 1 is reading 733 millivolt, right? And that is exactly matched with the solution of this equation. Here you can see the output of the op-amp 2 will give us the value of minus 4.33 volt, right? That means the value of x is minus 4.33 and the value of y is 0.733. Okay, and if we solve this particular two equation, then we will get the exactly same data. That means the x will be minus 4.33 and y will be 0.733. Okay, so when you get this question in the exam, then you need to draw this circuit. Okay, but how I draw this circuit? So let's go to the pen and paper and I will explain you how I build this circuit by using BAT2 equation and op-amp. Okay, so let's do it. First equation is x plus 10y is 3 and second equation is 2x plus 5y equal to minus 5. Okay, so first we will take the first equation. From the first equation we can get x equal to 3 minus 10y. Okay, and from the second equation we can get y equal to minus 2 by 5 into x minus 5 by 5. Okay, these two. Now we already know that the adder circuit of the op-amp is looks like this one. Okay, I already have one video of the adder circuit in my channel. Okay, so this is a inverting adder amplifier. Suppose this is R1, this is R2 and this is RF. If this is V1 and V2, we can write down V0 is equal to minus RF by R1 into V1 minus RF by R2 into V2. Okay, we already know this one. So what we need to do? We just need to compare this equation with equation 3 and equation 4. Then we will get the value of RF, R1, V1, RF, R2 and V2. Then we can just draw two circuit and that we will cascade that to particular circuit. Okay. So first what we need to do, we need to calculate the value of R1, R2 and RF and V1, V2. Okay. So if I compare this equation with the first equation x equal to 3 minus 10y, then we can get here V0 will be x. Okay. And this 3 equal to, you can write down 30 by 10 and this will be 30 by 3 y. Okay. That means here if I compare this one, then we can get RF will be 30, right? And R1 will be 10 and R2 will be 3. Here you can see V2 will be equal to y and V1 will be equal to minus 1. Why minus 1? You can see this is plus sign, right? So here this will be minus 1. Yes, this, if this V1 is minus 1, then minus and minus will be plus. Okay, so we already got the information from the equation 3. Okay, now go to the equation 4. Equation 4 is y equal to minus 2 by 5 into x, y is equal to minus 2 by 5 into x and minus 5 by 5, okay, into 1. Now here you can see there is one problem. Problem is the output equation V0 is equal to minus RF by R1 into V1 minus RF by R2 into V2, right? That means in both the numerator will be RF or the same. But here you can see this is 2, this is 5, right? So what we need to do? We need to change the numerator. So we can rewrite this equation equal to minus 2 by 5 into x minus 2 by 2 into 1. Okay, now you can see we can write down RF equal to 2. Okay, and R1 will be 5 and R2 will be 2. Okay, so here V1 will be equal to x and V2 equal to 1. Okay, so first I draw this op-amp circuit. So we can draw like that. This will be one resistance, this will be another resistance. Okay, and this will be the feedback resistance RF.
So here you can see this is Rf equal to how much? Rf equal to 2k, okay, and R1 will be how much? R1 will be equal to 5k, and here V1 is X, right, and V2 is how much? V2 is 1 volt, okay, and R2 is 2 kilo ohm, okay. Now we already got the first op amp circuit, okay. Now we draw the second op amp circuit. We already got the value here, you can see Rf, R1, R2, V2 and V1, right? So if I draw the op amp circuit here, or if I just put the value here, you can see here Rf will be equal to 30k, R1 equal to 10k, okay, R2 equal to 3k, and V2 equal to y, and V1 equal to -1, okay. Then V0 will be equal to how much? V0 will be X, okay. So we already got two circuit, right? The first circuit, if I just copy and paste these two circuit in the next page, so here you can see I take the equation 4 here and equation 3 here, okay. Now you can see that here V2 is equal to y, right, and here also this output is y. So what we can do, we can just connect this one. That means we just connect the output of the first op amp y in the next op amp circuit, okay, and here we connect a voltmeter to read the value of y, okay, and here we connect another voltmeter to read the value of X, okay. Here you can see this input is X, right? So what we need to do, we need to connect this input with the output, right? So just connect this one, right? So here you can see that this circuit is exactly same with the what I show in the simulation. And if you got this problem in the exam, then you need to do the thing like this. First, take out the value of X and Y and draw the adder circuit, compare the equation with the adder output and connect the two circuit together and build the final circuit. Okay, and I already show you in the simulation that this voltmeter and this voltmeter will give you the exactly the same output, right? That means we will get X equal to -4.33 and Y is equal to 0.733 volt. Okay. তো এবারে হেডিং দিয়ে লগ অ্যাম্পলিফায়ার। সার্কিট কেমন হবে? দেখ এবার আমরা এখানে ডায়োড ইন্ট্রোডিউস করব, যেটা এখনো অবধি করিনি। নর্মালি ডায়োড। এবার আমাকে যদি কেসিএল করতে হয় তাহলে আমাকে কি ডায়োডের কারেন্ট ইকুয়েশন দরকার। যেহেতু ওদেরকে স্যার যখন সেমিকন্ডাক্টরের ফার্স্ট চ্যাপ্টার পড়াবে তখন তোরা দেখতে পাবি যে ডায়োডের কারেন্ট ইকুয়েশনটা কি হয়। আমি এখন সেটা লিখে দিচ্ছি। I ইজ ইকুয়াল টু, উপরে লিখে লাভ নেই, I ইজ ইকুয়াল টু IS e টু দি পাওয়ার V বাই ইটা ইন্টু ভিটি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, এই পয়েন্টে 0 ভোল্ট মানে এই পয়েন্টে 0 ভোল্ট, ভার্চুয়াল শর্টের জন্য এই পয়েন্টেও 0 ভোল্ট। ওকে, তাহলে এখানে প্লাস ভিসি মাইনাস ভিসি আছে। ওকে, তাহলে কি করতে পারি, 0 মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর প্লাস 0 সরি, এবার কি এখানে ডায়োডের কারেন্ট ইকুয়েশন লিখতে হবে। কি লিখবো এখানে আমি, IS e টু দি পাওয়ার 0 মাইনাস V0 ডিভাইডেড বাই ইটা ইন্টু ভিটি ইজ ইকুয়াল টু 0। ওকে, যদি আমি সলভ করি ঠিক করে তো কি পাবো এখানে আমি, VI বাই I ইজ ইকুয়াল টু IS e টু দি পাওয়ার মাইনাস V0 বাই ইটা ইন্টু ভিটি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি আলাদা করি কি পাবো এখান থেকে, VI ইজ ইকুয়াল টু সরি VI বাই IS ইন্টু R ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস V0 বাই ইটা ইন্টু ভিটি। এবার আমি এখানে করে দিচ্ছি। তাহলে যদি ln নিই মানে লগ নিই তাহলে কি পাবো এখানে আমি, V0 ইজ ইকুয়াল টু মাইনাস ইটা ইন্টু ভিটি ln ব্র্যাকেটে VI বাই IS ইন্টু R। ওকে, তো আমি এরকম পাচ্ছি। ওকে, তাহলে দেখ এখানে নর্মালি ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটের জন্য করছিলাম তো কি দেখতে পাচ্ছিলাম যে ইন্টিগ্রেটর মানে ইনপুটের ইন্টিগ্রেশন হচ্ছে, ডিফারেন্সিয়েটর মানে ইনপুটের ডিফারেন্সিয়েশন হচ্ছে। বাট এখানে দেখ এখানে আমি কি পেলাম, এখানে আমার ইনপুটের লগ হচ্ছে, তাই এটা নাম হচ্ছে কি লগ অ্যাম্পলিফায়ার। আমি একবার রিপিট করে দিচ্ছি, আমার এটা হচ্ছে লগ অ্যাম্পলিফায়ারের সার্কিট। ওকে, যেখানে আমি ডায়োড দেখতে পাচ্ছি। তো নর্মালি এতক্ষণ তো রেজিস্ট্যান্স দেখেছি, ক্যাপাসিট্যান্স দেখেছি, ইন্ডাক্টর নিজেরা করেছিস, ঠিক আছে, অনেকে ঠিক করেছিস, আমাকে পাঠিয়েছিলি।
এখানে ডায়োড দেখতে পাচ্ছি, তাহলে আমাকে এখানে ডায়োডের কারেন্ট ইকুয়েশন দরকার। আমি ডায়োডের কারেন্ট ইকুয়েশন লিখলাম কি, I is equal to IS e to the power V by eta into VT, যেটা তোরা সেমিকন্ডাক্টর ডিভাইসে যখন চ্যাপ্টারটা পড়বি তখন তোরা এটা দেখতে পাবি। ওকে, তো আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলাম, এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট হবে, তাহলে আমি কেসিএল অ্যাপ্লাই করে আমি এই ইকুয়েশনটা পেলাম। ওকে, এই ইকুয়েশনটা পেলাম। ওকে, এই ইকুয়েশনটা থেকে আমি যখন পুট করলাম, মাইনাস মাইনাসে কেটে গেল, যখন এদিকে চলে যাবে এটা, তাহলে মাইনাস চলে আসবে, তো মাইনাস মাইনাস কেটে গেল, তো এই ইকুয়েশনটা আসলো। আমি যখন এটা সলভ করলাম এলএন নিয়ে, এক্সপোনেন্টটা তুলে দিলাম, তখন আমি কি দেখতে পেলাম, v0 ইজ ইকুয়াল টু মাইনাস ইটা ইন্টু ভিটি এলএন ভিআই বাই ইন্টু আইএস ইন্টু আর, তাই না? তো আমি এটাতে দেখতে পাচ্ছি যে এটাতে ইনপুটের লগ হচ্ছে, তাহলে এটাকে তাই নাম বলছি আমরা লগ অ্যাম্পলিফায়ার। ওকে, সিমিলার কেসে এখানে ডায়োডের জায়গায় ট্রানজিস্টর যদি আমি দিই, তাহলেও কিন্তু এটা লগ অ্যাম্পলিফায়ার হবে। ট্রানজিস্টর দেখতে কেমন হবে আমি জাস্ট তোকে দেখিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে নিজে ট্রাই করবি, না পারলে আমি নেক্সট দিন যখন ওপেন পড়াবো তখন আমি করে দেবো, ঠিক আছে? এটা জাস্ট আমি তোকে দেখিয়ে দিচ্ছি ট্রানজিস্টর জন্য কেমন হবে। ট্রানজিস্টর সার্কিটটা কেমন থাকবে বলতে এরকম থাকবে, এরকম থাকবে, যেখানে বেসটা গ্রাউন্ড থাকবে। টু টার্মিনাল ডিভাইস দরকার আমার, তো অবভিয়াসলি বেসটা গ্রাউন্ড করতে হবে। তো এরকম করে দেখবো অনেক জায়গাতে এটাকেও লগ অ্যাম্পলিফায়ার বলা হয়, সেম ক্যালকুলেশন পাবি পুরোপুরি, জাস্ট এটা হচ্ছে ট্রানজিস্টরের জন্য, বোঝা গেল? এবার নেক্সট যেটা করবো সেটা কি হবে, সেটা হচ্ছে, না আগে লিখে নে তোরা এটা, তারপরে তোকে বলছি অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার, লগ হলো এবার অ্যান্টি লগ করবো। এবার নেক্সট পার্ট, আগে এটা লিখে নে পুরোটা। তো নেক্সট কি আসছে, নেক্সট আসছে অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? জাস্ট লাইক তোরা দেখেছিলি যে ক্যাপাসিটরকে যখন ইন্টিগ্রেটর তৈরি করছিলাম তখন ক্যাপাসিটর কি ছিল, ফিডব্যাকে ছিল। ডিফারেন্সিয়েশন কি ছিল, ইন্টিগ্রেশনের উল্টো হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি করেছিলাম, ক্যাপাসিটরকে আমি নর্মালে নিয়ে এসেছিলাম, ফিডব্যাক থেকে আমি নর্মাল এই আরেক জায়গায় নিয়ে এসেছিলাম। সিমিলার কেস এখানেও, এখানে কি বলেছি আমি, এখানে আমার এতক্ষণে ডায়োড ছিল, তাই ছিল কি একটা লগ। অ্যান্টি লগ করতে কি করবো আমি, এখানে ডায়োড নিয়ে চলে আসবো। তো এগুলো হচ্ছে মনে রাখার প্রসিডিওর, এখানে ডায়োড চলে আসবে, এখানে কি আসবে, রেজিস্ট্যান্স, ঠিক আছে? সেম আবার করছি আমি সব কিছু। তাহলে কি হবে এখানে ইকুয়েশনটা, ইকুয়েশন লিখবো আমি 0 মাইনাস v0 ডিভাইডেড বাই r প্লাস কি হবে is e টু দি পাওয়ার মাইনাস vi, সরি vi এভাবে না লিখে 0 মাইনাস vi ডিভাইডেড বাই ইটা ইন্টু vt ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0, এদিকে চলে গেল, ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটাকে যদি সলভ করি কি আসবে, v0 ইজ ইকুয়াল টু মাইনাস is ইন্টু r ই টু দি পাওয়ার মাইনাস vi বাই ইটা ইন্টু vt। তো এখানে আমি দেখ, এখানে লগ পাচ্ছি না, কি পাচ্ছি আমি, ই টু দি পাওয়ারে পাচ্ছি, এক্সপোনেনশিয়ালে পাচ্ছি। তো এক্সপোনেনশিয়াল কি বলে এটাকে, অ্যান্টি লগ। তো এটা হচ্ছে অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার আর ওটা হচ্ছে লগ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? দেখ প্রায় সিমিলার ক্যালকুলেশন, জাস্ট সার্কিটটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার লগ অ্যাম্পলিফায়ার, অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার। ওকে, Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.